প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে বেশ কিছু ক্লাস অনলাইনে পরিচালনা করেছি। আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলি ভালোভাবে খেয়াল করেছ এবং এখন যেগুলি চলছে সেগুলি তোমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে আমাদের পাঠ্যসূচি সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার জন্য চেষ্টা করে দেব। আজকে সেই সুবাদে আমি বিশ্বনাথ চন্দ্র সিংহ নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় থেকে ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তুটা হলো, ষষ্ঠ অধ্যায় বিষয়বস্তু অর্থাৎ আমার সাবজেক্টের শিরোনামটা যেটা আছে সেটা হলো, তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। প্রথমে বস্তুর উপর তাপের প্রভাব এই কথাটি বললে আমাদের বুঝতে অসুবিধা হয়। আমাদের প্রথম জানতে হবে তাপ কি, তারপরে তাপ কি ইফেক্ট দেয়। প্রথমে আমরা জানবো তাপ। লেখা আছে বস্তুর উপর তাপের প্রভাব। এখানে প্রভাবটা আমরা আলোচনা করব, কিন্তু আগে আমরা তাপটা বুঝে নিব। আসলে তাপ কি? তাপরে আমরা ইংরেজিতে বলি হিট, কিন্তু তাপ জিনিসটা অনুভব করা যায়, এটা দেখা যায় না, মাপা যায় না। তাহলে তাপের একটা মোটামুটি সংজ্ঞা আমাদের থাকতে হবে, একটা ধারণা থাকতে হবে। সেই জন্য আমরা তাপকে বলছি এইভাবে, যে কারণে কোনো ঠান্ডা জিনিস গরম হয়, কোনো ঠান্ডা জিনিস, একটা জিনিস আমরা রোদে ফেলে রাখলে, যে কোনো একটা ধাতব বস্তু বা যে কোনো জিনিস রাখলে, এমনকি পানিও রাখলে, সেটা আস্তে আস্তে সূর্যের তাপ গ্রহণ করে সেটা গরম হয়ে যায়। তাহলে কি হয়? তাপের সংজ্ঞাটা দ্বারা এরকম, যে কারণে ঠান্ডা জিনিস গরম হয় এবং গরম জিনিস ঠান্ডা হয়। তো ঠান্ডা জিনিস যে গরম হয় এই জিনিসটা আমরা ভালোই বুঝি। যেমন আমরা চা খাই, ঠান্ডা পানি দিয়ে চা চুলাতে বসায়, তারপরে চা তৈরি হয় এবং সেটা গরম হয়। কিন্তু গরম জিনিস ঠান্ডা হয় এটা আমরা কেন বুঝি? যেমন আমার সামনে গরম চা দিয়ে রাখছে, আমি ভুলে খেলাম না অথবা এটা আমি লক্ষ্য করলাম না, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে আমার চায়ের যে তাপমাত্রা আর সাধারণ পানির যে তাপমাত্রা সেটা এক হয়ে গেছে, অর্থাৎ নর্মাল হয়ে গেছে। তাহলে বোঝা গেল তাপ হারায়, যে জিনিসটা হারায় গেলে বস্তু ঠান্ডা হয়, আবার যে জিনিসটা প্রাপ্ত হলে বস্তুটা গরম হয়, তা সেই বিষয়টাই হচ্ছে তাপ। এখন আমরা আলোচনা করব তাপের পরবর্তী প্রশ্ন হলো তাপের কি প্রভাব। তাপ আমাদের বস্তুর উপর কি প্রভাব ফেলে বা আমাদের জীবনে কি প্রভাব ফেলে। যেমন আমরা দেখি শীতকালে তাপমাত্রা কম থাকে, মানুষ শীত বা ঠান্ডা অনুভব করে। আবার গরমকালে আমরা গায়ে কাপড় জামা রাখতে পারি না, অনেক কষ্ট করে ফ্যান চালিয়ে, এসি চালিয়ে, যেভাবেই হোক আমরা চেষ্টা করি সেই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে আমাদের সহনীয় পর্যায়ে আনার জন্য। তার মানে তাপের প্রভাবটা আমাদের বাস্তব জীবনে অনেক। আবার তাপ ছাড়া কিছুই হয় না। তাপ ছাড়া রান্না করতে গেলেও তোমাকে গ্যাসে হোক, লাকড়ি দিয়ে হোক, যেভাবে হোক তাপ তৈরি করে চুলায় রান্না বান্না করতে হয়। এগুলি আমাদের ব্যক্তিগত ব্যবহার্য জীবনে লাগে। আর অন্যান্য অনেক ক্ষেত্রে তাপ আছে, তাপের মাধ্যমে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় তাপ দিয়ে, সেটা গ্যাসের তাপ হোক, কয়লার তাপ হোক বা ফার্নেস অয়েল অন্যান্য আরও আছে, সেগুলি দেওয়া হোক। অর্থাৎ তাপ একটা আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অথচ আমরা তাপটাকে কিন্তু মনে করি যে এটা একটা ক্ষতিকারক জিনিস, গরম লাগে, এখন তাপ লাগতেছে, আমি চলতে পারতেছি না, আমি ঘুমাইতে পারতেছি না। এই কিন্তু বাস্তবে তাপের কিছু কারণও আছে। তাপ ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। অনেক সময় আমরা তাপের প্রভাব, তাপ প্রথমে দেখলাম এখানে তাপের সংজ্ঞা, অর্থাৎ যে কারণে বা যার প্রভাবে কোনো ঠান্ডা জিনিস গরম হয় এবং কোনো গরম জিনিস ঠান্ডা হয়, সেই প্রভাবটার নাম হলো তাপ। অর্থাৎ সেই বিষয়টাকে আমরা তাপ বলবো। এখন আমরা দেখতে পারি তাপে কি কি হয়। তাপে ফলে যদি কঠিন পদার্থ হয়, তাপের ফলায় কঠিন পদার্থ হলে হবে প্রসারণ। তাপে প্রথমে আমি লিখছি তাপের প্রভাবে প্রসারণ ঘটে, প্রসারণ ঘটে। তাহলে প্রসারণটা কিভাবে ঘটে? প্রসারণটা ঘটে হচ্ছে, যদি
তরল পদার্থ হয় আয়তন বাড়বে। তরল হলে তরল পদার্থের আয়তন বাড়বে। আয়তন বৃদ্ধি পায়। আবার কঠিন পদার্থ হলে, যদি পদার্থটা কঠিন হয়, একটা হলো তরল আর একটা হলো কঠিন। কঠিন পদার্থের বেলায় দুই ধরনের হতে পারে, একটা হতে পারে ক্ষেত্র প্রসারণ আর একটা হতে পারে দৈর্ঘ্য প্রসারণ। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হতে পারে বা ক্ষেত্র প্রসারণ হতে পারে। তাহলে তাপ এখানে দৈর্ঘ্য প্রসারণ ঘটায়। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ হয়। বায়বীয় পদার্থের বেলায় তার আয়তন প্রসারণ হয়। বায়বীয় পদার্থ হলে যেমন গ্যাস হালকা হয়ে যায়। বায়বীয় পদার্থের বেলায় সেটার প্রসারণ হবে আয়তন প্রসারণ। তাহলে আমরা ইফেক্টটা দেখলাম। তিন ধরনের পদার্থের মধ্যে আমরা ইফেক্টটা প্রথম আলোচনা করলাম। একটা হলো প্রসারণ ঘটে। তাহলে প্রসারণের বিষয়টা কি? তরল পদার্থের আয়তন প্রসারণ ঘটে। কঠিন পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ ঘটে। দৈর্ঘ্য বাড়তে পারে, আবার ক্ষেত্রফলটাও বাড়তে পারে। আর তৃতীয় হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের আয়তন বৃদ্ধি পায় তাপের ফলে। অর্থাৎ তাপ এই তিন ধরনের পদার্থের প্রতি তিন ধরনের প্রভাব বিস্তার করে বা প্রভাব রাখে। আমরা সেটা আবার স্মরণ করব। প্রথমে হচ্ছে তাপ। তাপের থেকে কি কি ঘটে? তরল পদার্থ হলে তার আয়তন প্রসারণ ঘটে, কঠিন পদার্থ হলে তার দৈর্ঘ্য প্রসারণ ঘটে বা ক্ষেত্রফল প্রসারণ ঘটে, আর বায়বীয় পদার্থ হলে তার আয়তন প্রসারণ ঘটে। অর্থাৎ তাপের প্রভাবগুলি হলো এরকম। এখন তারপরে আমরা দিচ্ছি তাপ সম্পর্কিত অনেকগুলি কথা আসবে, অনেকগুলি শব্দ আসবে, সেগুলি একটা একটা করে আমি বিশ্লেষণ করব। তাপ সম্পর্কিত কতগুলো রাশি বা ঘটনা আছে সেগুলি আমরা একটু একটু করে আলোচনা করব। তাপের এখানে একটা শব্দ লেখা আছে পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবন, পুনঃশীলী ভবন। তাইলে এইটাও তাপেরই ঘটনা। পুনঃশীলী ভবনটা কি? যে পুনঃশীলী ভবন হচ্ছে কোনো জিনিসের তাপমাত্রা নামিয়ে এমন পর্যায়ে নিয়ে আসা যেটা তরলে পরিণত হয়ে যায়। কোনো তরল পদার্থের তাপমাত্রা কমিয়ে তাকে একেবারে শূন্যতে আনে, তারপর আবার তাকে তাপ প্রয়োগ করলে সেটা যখন আবার বাষ্পায়িত হয়ে যায় সেটা হচ্ছে পুনঃশীলী ভবন। অথবা কোনো বাষ্পায়িত জিনিসকে যদি তাপমাত্রা কমিয়ে তরল বানিয়ে আবার সেটাকে কঠিন করা হয় সেটাও তার পুনঃশীলী ভবনের উল্টাটা। অর্থাৎ পুনঃশীলী ভবনটা হচ্ছে যেভাবে কোনো বস্তুর তাপমাত্রা কমিয়ে তাপমাত্রা হ্রাস করে তাকে আমরা তরলে পরিণত করি এবং সেই তরলকে আবার তাপমাত্রা দিয়ে বাষ্পে পরিণত করি, সেটা হলো পুনঃশীলী ভবন। অর্থাৎ বাষ্প থেকে যদি তরলে আসি সেটা হচ্ছে পুনঃশীলী ভবন। আমাদের প্রকৃত প্রসারণ, গলন, সুপ্ততাপ। গলন কি? গলন এটা তাপমাত্রা সম্পর্কিত একটি রাশি। গলন এটাও তাপের সম্পর্কিত একটি রাশি। গলন সম্পর্ক হলো কোনো বস্তু যে তাপমাত্রায় সেটা গলতে শুরু করে, অর্থাৎ তরল হতে শুরু করে, সেটাকে বলা হয় গলন। যদি কোনো কঠিন পদার্থ, যে কোনো পদার্থ না, সেটা পানি বা বরফ বা এই জাতীয় জিনিস হবে যেটা তাপমাত্রা পেলে পুনরায় গলতে শুরু করে, বা এই জিনিসটাকে আমরা বলবো গলন। গলন এটা তাপমাত্রা সম্পর্কিত একটি রাশি। আমাদের এই ছোট জিনিসগুলি প্রথম জানতে হবে। এই
ছোট ছোট জিনিসগুলি দিয়ে আমরা চ্যাপ্টারটার সম্বন্ধে একটা আইডিয়া নিব, তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন করব বা গাণিতিক সমাধান করব। কিন্তু এর আগে আমাদের এই বেসিক জিনিসগুলি জানা অত্যন্ত দরকার। এবং চ্যাপ্টারটা সম্বন্ধে আইডিয়া নিতে গেলে এখানে যতগুলি রাশির কথা বলা হয়েছে সেগুলি সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। সেই ধারণা থেকে আমরা সৃজনশীল প্রশ্ন বা গাণিতিক সমাধান সেগুলি আমরা পরে সমাধান করব, একে একে করে যাব। এরপরে আমরা করব এই পানির ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা, পানির ত্রৈধবিন্দুর ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দু কি? একটা নির্দিষ্ট তাপমাত্রায় পানিটাকে কঠিন অবস্থায় পাওয়া যায়, আবার আরেকটা তাপমাত্রায় এটাকে তরল আকারে পাওয়া যায়, আবার আরেকটা তাপমাত্রায় এটাকে বায়বীয় বা বাষ্পীয় আকারে পাওয়া যায়। তাহলে কি দাঁড়াইলো? যে নির্দিষ্ট তাপমাত্রায় পানি কঠিন অবস্থায় অর্থাৎ বরফ আকারে থাকতে পারে, আবার যে তাপমাত্রায় সেটা তরল বা পানি আকারে থাকতে পারে, আবার যে তাপমাত্রায় গেলে পরে এটা আবার বাষ্পে পরিণত হতে পারে। তার মানে পানি একটাই, কিন্তু তাপ এটার উপরে প্রভাব খাটাইছে তিনটা। একটা হলো প্রথম পানিকে আমরা বরফে পরিণত করলাম তাপমাত্রা কমিয়ে দিয়ে, একটা নির্দিষ্ট তাপে আনলে এটা বরফে পরিণত হয়। আবার এটাতে আবার এই বরফকে আবার যদি আমি একটা তাপ দেই তাহলে সেটা তরলে পরিণত হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায়। আবার সেই তরল পানিটাকে যদি আমি আবার তাপ দেই তাহলে সেটা বাষ্পে পরিণত হয়। তাহলে পানি একটাই জিনিস, কিন্তু তাপ তার মধ্যে ঘটনা ঘটাইতেছে তিনটা। একটা হলো তাকে বাষ্প বানাচ্ছে, তাকে বরফ বানাচ্ছে, তাকে তরল বানাচ্ছে। অর্থাৎ সংজ্ঞাটা তাহলে কীভাবে দাঁড়ালো? যে নির্দিষ্ট তাপমাত্রায় পানি কঠিন, তরল এবং বায়বীয় এই তিন অবস্থায় থাকতে পারে সেই তাপমাত্রাটাকে বলা হয় পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। তাইলে এটা তাপমাত্রা সম্পর্কিত একটি রাশি এবং একটি ঘটনা। প্রকৃত প্রসারণ, আমরা আগে প্রসারণ সম্বন্ধে বলেছিলাম, এবার আমরা প্রসারণটারে একটু বিশ্লেষণ করব। প্রকৃত প্রসারণ আর একটা হলো অপ্রকৃত প্রসারণ। অপ্রকৃত প্রসারণ আর প্রথম হলো অপ্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ, তাহলে এই প্রসারণটা অপ্রকৃত এবং প্রকৃত এটা কেমন ঘটনা? প্রকৃত প্রসারণ হলো তাপমাত্রার ফলে তরল পদার্থের প্রকৃতপক্ষে যেটুকু প্রসারণ ঘটে সেটা হলো প্রকৃত প্রসারণ। আর অপ্রকৃত প্রসারণ হলো তাপমাত্রা বা তাপ প্রয়োগের ফলে কঠিন তরল পদার্থটা যে পাত্রে থাকে তার একটা নিজস্ব প্রসারণ ঘটে, যেটা চোখে পড়ে না, মানে আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু তাপ দেওয়ার পরে আমি যদি একটা তামার পাত্রে পানি নিয়ে তাকে তাপ দিই, তাপ দিলে পানিটা বা কাঁচের একটা পাইপের চুঙের মধ্যে আমি তাপ দিই, তাহলে সেটা পানিটা প্রসারিত হবে। এবং সাথে সাথে ওই তাপমাত্রার ফলে সেই কাঁচটার কতটুকু প্রসারণ হলো, সেই তামার পাত্রটির কতটুকু প্রসারণ হলো, এই দুটো মিলে যেই প্রসারণটা হয়, অর্থাৎ তামার পাত্র সহ প্রসারণ, তার থেকে আমি পানির প্রকৃত প্রসারণটা, পানির নিজস্ব প্রসারণটা বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে গিয়া প্রকৃত প্রসারণ। আর অপ্রকৃত হবে যেটা আমরা পানিটা সহ যেই প্রসারণটা দেখতে পাই সেটা। তাহলে পানির তাপমাত্রা তরল পদার্থের মধ্যে দুইটা ঘটনা ঘটাইলো, একটা হলো প্রকৃত প্রসারণ, একটা অপ্রকৃত প্রসারণ। এইটা যে কোনো বিয়েতে তরল পদার্থের বেলায় হতে পারে, যে কোনো পদার্থের তৈরি পাত্রের বেলায় হতে পারে, তামা হতে পারে, লোহা হতে পারে, তারপরে কাঁচ হতে পারে। এগুলির মধ্যে আমরা তরল পদার্থ সাধারণত রাখি,
সেটাতে তাপ দিলে ওই জিনিসটা প্রসারিত হয়। কিন্তু ওই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা আমার ওই ধাতব পদার্থটাকেও কিছু না কিছু প্রসারণ করে, কিছু না কিছু প্রসারণ ঘটে। এই জন্য এই দুইটাকে মিলে বলা হয়, একটা হলো প্রকৃত প্রসারণ, একটা হলো অপ্রকৃত প্রসারণ। এটা আমাদের জানতে হবে, কারণ এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে আমাদের অনেকগুলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রশ্ন রয়েছে এবং আলোচনা রয়েছে। সেগুলি না জানলে আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে কোনো কিছুই করতে পারবো না। কোনো বড় প্রশ্ন, ছোট প্রশ্ন কিছুই আমরা আনসার করতে পারবো না, কোনোটাই আমরা বুঝতেও পারবো না, বুঝাতেও পারবো না। সেই জন্য আমরা আগে ক্ষুদ্র জিনিসগুলি জ্ঞানমূলক আকারে জেনে নিব, বুঝে নিব, তারপরে আমরা সেটা আস্তে আস্তে সৃজনশীলে যাব বা গণিতিক সমাধানে যাব। এরপরে আছে তোমার আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র এটা তরলের ঘটনা। আর্কিমিডিসের সূত্র অর্থাৎ তরল পদার্থের উপর একটা তথ্য বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেছেন, সেটাকে বলা হয় আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্রটি কি? আর্কিমিডিসের সূত্রটা হলো কোনো বস্তুকে কঠিন অথবা তরল পদার্থে নিমজ্জিত করিলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। আবার বলছি, কোনো কঠিন পদার্থকে তরল কিংবা বায়বীয় পদার্থে নিমজ্জিত করিলে বস্তুটি কিছুটা ওজন হারায় বলে মনে হয়, এবং সেই হারানো ওজনের, সেই যতটুকু ওজন হারায় সেই ওজনটি হলো ওই পদার্থটি দ্বারা অপসারিত তরল পদার্থের সমান। যেমন আমরা যদি এরকম দেখি যে এই একটা পাত্রে, এরকম একটা পাত্রে আমি একটা কিছু ডুবাই দিলাম, একটা পাথর পানির মধ্যে ডুবাই দিলাম। এটাকে যদি আমি বায়ুতে মাপ দেই যে এই পাথরটাকে, এটা যতটুকু ওজন হবে, আমি যখন এটা পানির মধ্যে ডুবাবো তখন সেটার ওজন কিছু হারাবে। অর্থাৎ এটা যদি 100 গ্রাম হয়, হয়তো বা সেটা 0.5, 0.1 এরকম কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং থাকে, বিজ্ঞান তাই বলছে। এখন আমরা একটা কঠিন পদার্থকে সুতা দিয়া বেঁধে আমি একটা পাত্রের মধ্যে, পানিপূর্ণ পাত্রের মধ্যে নিমজ্জিত করলাম, মানে ডুবালাম। ডুবাইয়ে পরে এই বস্তুটি যখন আমরা বাতাসে ওজন নিয়েছিলাম সেই ওজনটি আমরা লিখে রাখবো। লিখে রাখার পরে আবার এটাকে পানিতে একটা ওজন নেব। পানিতে ওজন নিলে দেখা যাবে এটা ওজনটা কিছু হারায়। এই হারানো ওজনটা হলো এই পদার্থটুকু যতটুকু পানি অপসারিত করে, অর্থাৎ যতটুকু পানিকে উপরে তুলে নেয় সেইটুকু। অর্থাৎ আর্কিমিডিসের সূত্রটাকে আবার বলছি, কোনো কঠিন পদার্থকে তরল কিংবা বায়বীয় পদার্থে নিমজ্জিত করিলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল পদার্থটি সমান। বস্তু যতটুকু পদার্থ অপসারণ করবে সেইটুকু সমান হবে তার এই হারানো ওজনের সমান। তাহলে কি বোঝা গেল? বাস্তবে কথাটাই হচ্ছে, বায়ুতে বা সাধারণভাবে ওজন করলে যে ওজন হয় সেটা পানিতে নিমজ্জিত করিয়ে ওজন করলে একটু কম হবে, একটু খুবই নগণ্য পরিমাণে হবে, তবে সেটা কম হবে এবং মাপটা এটা প্রকাশ করা যায় মাপ দিয়ে। এটা দৈর্ঘ্য দিয়ে মাপা করা যায়। তো সংজ্ঞাটা আমাদেরকে এটাই বলছে যে কোনো বস্তুকে তরল পদার্থে নিমজ্জিত করিলে যে ওজন হারায়, এই হারানো ওজনটা হলো বস্তুটি দ্বারা অপসারিত তরল পদার্থের সমান। এরপরে আসছে বাষ্পায়ন। আমরা বলবো বাষ্পায়ন কি। তাহলে আর্কিমিডিসের সূত্র হলো, কোনো কঠিন পদার্থকে তরল কিংবা বায়বীয় পদার্থে নিমজ্জিত করিলে এটি কিছু ওজন হারায়
বস্তুটির হারানো ওজনের সমান হলো তার দ্বারা অপসারিত তরল পদার্থের সমান। সেটা হলো আর্কিমিডিসের সূত্র। বাষ্পায়ন, বাষ্পায়ন হচ্ছে যে প্রক্রিয়ায় বাষ্পায়ন যে প্রক্রিয়ায় তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পায়িত হতে থাকে এবং একটা সময় এসে সেটা শেষ হয়ে যায়, এটার নাম হলো বাষ্পায়ন। যেমন বাষ্পায়ন হয়, আমরা নদী নালা খাল বিলে দেখি অনেক পানি শীতকালে আস্তে আস্তে কমে সেটা নিচে চলে আসে। তার মানে বাষ্পায়নের ফলে স্বাভাবিকভাবে পানিটা বাষ্প আকারে পরিণত হয়ে কমে যায়, বা যতটুকু পানি থাকে, যতটুকু তরল থাকে সেটা একটু কমে যায়। এইটা হলো বাষ্পায়ন। বাষ্পায়নের ফলে কি হয়, পদার্থ আস্তে আস্তে কমে পূর্বের অবস্থা থেকে আর একটু কমতে দেখা যায়। এই কমতে দেখা যাওয়াটা হইল বাষ্পায়ন। এরপর আমাদের আরেকটা রাশি আছে এখানে, ঘনত্ব। ঘনত্ব ঘনত্ব কাকে বলে? ঘনত্ব তরল পদার্থেরও আছে, অন্য কঠিন পদার্থেরও আছে, কিন্তু আমরা আজকে আলোচনা করছিলাম তরলেরটা আর বস্তুর উপর তাপের প্রভাব। তো ঘনত্বটা কি হবে? কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের ভর অর্থাৎ আমরা যদি পানির সঙ্গে অন্য কোনো তরলের তুলনা করি, মনে করো পানির সঙ্গে মোবিল তেল, ডিজেল, মধু, এরকম অনেক তরলের সঙ্গে তুলনা করা যায়। সেই ক্ষেত্রে দেখা যায় পানিটাকে মনে হয় একটু পাতলা এবং অন্যগুলি জিনিস একটু ভারী। আর এই একক আয়তনের এই ভরটাকেই আমরা বলবো ঘনত্ব। কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। আমরা আরো কিছু রাশি যুক্ত করতে পারবো এখানে। প্যাসকালের সূত্র, যেমন এটাও তরলের উপরেই ঘটে। প্যাসকেলের সূত্র, এটাও একটি ঘটনা। প্যাসকেলের সূত্র, কোনো কঠিন কিংবা বায়বীয় তরল পদার্থের উপর চাপ প্রয়োগ করিলে, মনে করো একটা বেলুনের মধ্যে পানি ভরে তার মধ্যে হাতে চাপ প্রয়োগ করলে, কোনো তরল পদার্থকে অন্য একটি পাত্রে বা একটা বেলুনে আমরা চাপ প্রয়োগ করিলে এই চাপ সমভাবে সব দিকে প্রসারিত হবে। কোনো জায়গায় কম হবে না, কোনো জায়গায় বেশি হবে না। আমরা তরলের উপর যে বাহ্যিক চাপ প্রয়োগ করি সেই চাপটা বিন্দুমাত্র হ্রাস না পেয়ে সব দিকে সমানভাবে প্রয়োগ হবে, সব দিকে সমানভাবে পড়বে। অর্থাৎ যদি পাত্রে ছিদ্র থাকে দেখা যাবে সব ছিদ্র থেকে একরকম করে পানি পড়তেছে। এটা হলো প্যাসকেলের সূত্র। হ্যাঁ, আমরা এই প্যাসকেলের সূত্র, ঘনত্ব, আর্কিমিডিসের সূত্র আমরা অনেক কিছুই জানলাম। আবার আমরা প্রথম থেকে একটু রিভিশন করব। আমরা দেখব যে আমরা আজকে কি কি করতে পারলাম সেই জিনিসগুলো একটু দেখি। আমরা প্রথম আলোচনা করেছি তাপ। আমরা প্রথম বলেছি তাপ সম্বন্ধে আমরা সংজ্ঞা পেয়েছি। তাপের ফলে কি কি প্রভাব ফলে? তাপের ফলে দৈর্ঘ্যের প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়, সেটা দেখলাম। তারপরে তাপের ফলে আরও কিছু ঘটনা ঘটে, যেমন আমরা বাষ্পায়ন দেখলাম, ঘনত্ব দেখলাম, পুনঃশীলী ভবন দেখলাম।
বস্তুর উপর পুনঃশীলী ভবন দেখলাম, পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা দেখলাম। পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা বলেছিলাম একরকম, যে তাপমাত্রায় পানি তরল, কঠিন এবং বায়বীয় 3 প্রকারে থাকতে পারে, যে নির্দিষ্ট তাপমাত্রায়, সেটা হলো পানির তড়িৎ বিন্দুর তাপমাত্রা। আজকে আমরা যেটুকু আলোচনা করলাম, আশা করি তোমরা তার পরবর্তীতে আর একটু পড়াশোনা করবে, বই দেখবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করব এবং সৃজনশীল প্রশ্ন দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সবাই নিয়ম মেনে চলবে, স্বাস্থ্যের প্রতি নজর দিবে। ধন্যবাদ।